নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমরা এমন এক ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় করব। আপনারা আগেও দেখেছেন তাকে, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার ছোটন আইচ। সঙ্গে তন্ময় অনুষ্ঠানে ছোটন দা, আপনাকে স্বাগত। নমস্কার। ছোটন আইচ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হলেও তার এই এক জীবনে নানান পর্ব, নানান রং, সেই নানান রং, নানান পর্ব আমি চেষ্টা করব আপনাদের সামনে ওনার কথোপকথনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে। ছোটন দা, প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে যে আপনি কোন কলেজে পড়তেন এবং যে সময় আপনি কলেজে পড়তেন সেই সালটা কত, এবং সেই সময় কলকাতা বা অন্যান্য পার্শ্ববর্তী এলাকায় রাজনৈতিক পরিস্থিতি কি ছিল? আমি সম্ভবত 1978 সালে বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ যে কলেজ আছে আমাদের, সেই কলেজে আমি পড়তাম। এবং কলেজ জীবনে আমার ঢোকার পর আমার কাছে দেখুন, বামপন্থী পরিবারের আমি সন্তান। আমার দাদা 77 সালে সে ভয়ঙ্কর দিনগুলো হয়তো আপনাদের মনে আছে, রাজনৈতিক কারণে 5 বছর পাড়াচারা ছিলেন। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন বিপিএসএফ ছিল, এসএফআই বলে কিছু ছিল না। তো যাই হোক, বিপিএসএফ করতাম আমি ক্লাস 7-এ। এবং ওই 5 বছর আমার দাদা রাজনৈতিক কারণে 5 বছর যে পাড়াছাড়া ছিলেন এবং বড়বাজারে উনি ছিলেন, সেই সময় আমাকে দুবেলা আমার দাদাকে খাবার দিতে যেতে হতো। সেই দিনগুলি আমি মনে করতে চাই না, কারণ ওই দিনগুলি খুবই বেদনাদায়ক। তারপর 78 সালে আমি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠে পড়াশোনার সুযোগ পাই, বিরাটি কলেজে। এবং যে কোনো কারণেই হোক, এসএফআই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া আমাকে দায়িত্ব দেওয়া হয়। এবং সেই সময় অবস্থা খুবই ক্রুশাল ছিল, ভয়ঙ্কর, সেটা আপনাকে বর্ণনা করা যাবে না। তো যাই হোক, আমি চেষ্টা করেছি সততার সঙ্গে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা পালন করার, এবং আমি নিরপেক্ষভাবেই সেই কাজটা করেছি। সাংস্কৃতিক সম্পাদক হিসাবে আমি কাজ করেছি। এবং বিকেলবেলা আমি 4টের সময় বেরিয়ে যেতাম, কারণ আমাকে টিউশন করে পড়াশোনা করতে হতো। আমার পারিবারিক অর্থনৈতিক অবস্থা সেরকম ভালো ছিল না। আমার বিরাটি কলেজের মাননীয় অধ্যাপকরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, ফলে আমি অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আমার অসুবিধা হয়নি। আমি 4টের সময় বেরিয়ে যেতাম। আমি আমার ছাত্র জীবনে যে যে কাজগুলো স্টুডেন্ট ফেডারেশনের আমি নিজে নিষ্ঠার সাথে করেছি এবং নিরপেক্ষভাবে করেছি, কোনো চাপের কাছে আমি নথি স্বীকার করিনি। ধরুন, কলেজে ফুল ফ্রি, হাফ ফ্রি, এরকম অনেক ব্যাপার ছিল। সেখানে রাজনৈতিক চাপ আপনি জানেন এখনো আছে, সবার ক্ষেত্রেই থাকে। আমি কিন্তু সেগুলোকে উপেক্ষা করে কাজ করেছি। আমার মূল উদ্দেশ্য ছিল সে যে কোনো রাজনৈতিক দলই করতে পারে, কিন্তু সে প্রকৃত তার দরকার কিনা ফুল ফিটা, হাফ ফিটা, সেই নিরপেক্ষ তদন্ত করে আমি তাদেরকে, সেটা সে কংগ্রেস করতে পারে, সে অন্য দল করতে পারে, তাদেরকে আমি করে দিয়েছি। আমার কাছে লোকাল পার্টি থেকে অনেক রেকমেন্ডেশন আসতো, আমি রেখে দিতাম, কিন্তু সেগুলোকে আমি গুরুত্ব কখনোই দেইনি। আমাকে বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের স্বনামধন্য আজ প্রয়াত ওনাকে আমি প্রণাম জানাই, সুশীল সেনগুপ্ত মহাশয়, বাংলার অধ্যাপক। উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমাকে পড়াশোনার দিক থেকে বইপত্র দিয়ে উনি যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি এসএফআই সাংস্কৃতিক সম্পাদক ছিলাম বলে যে কলেজ থেকে সুযোগ সুবিধা নিতে হবে, সেগুলো আমি কোনোদিনই নেই। হয়তো তারা আমাকে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক রকম ভাবে সহযোগিতা করেছে, যাতে এই বার্তাটা না যায় যে আমি ইউনিয়ন করি, ইউনিয়নের একটা পদে আছি, তার সদ্ব্যবহার করছি। আমি এই বার্তাটাই আমার ছাত্র কলিগদের কাছে দিতে চেয়েছিলাম। এবং নির্বাচন হয়, আমি পরপর ব্যাপক ভোটে নির্বাচিত হই। আমি একটা উদাহরণ দিচ্ছি, 81টা ভোট পড়েছিল, তার মধ্যে 80টা ভোটই আমি পেয়েছিলাম। তার একটাই কারণ, আমি নিরপেক্ষভাবে সবকিছুটা বিচার করেছি। কলেজে প্রিন্সিপালের ঘরে ঢুকে টেবিলে চাপড় দিয়ে কথাবার্তা বলা, এইসবের মধ্যে আমরা কোনোদিন ছিলাম না। আমাদের সেই সময় যারা কংগ্রেসি করতেন,
এলাকার, যেমন আমি একজনের নাম বলি, সুকু তালুকদার, উনি আজ নেই। আমরা একসাথে রাজনীতি করেছি, কিন্তু কোনোদিন কোনো ভেদভাব ছিল না যে উনি কংগ্রেস করে, উনি অমুক পার্টি করে, এই জিনিসটা কোনোদিন ছিল না। আমরা একসাথে দেওয়াল লিখেছি, আমরা একসাথে মুড়ি খেয়েছি, চা খেয়েছি। সেই দিনগুলোর কথা এখন যা পরিস্থিতি আমি মেলাতে পারি না, কষ্ট হয়। তবে দুর্নীতির সঙ্গে কোনোদিন আপোষ করিনি, আজও করি না। আমি আজ যে প্রফেশনে যুক্ত, সেই প্রফেশনও আমি আমার যারা ইন্স্যুরেন্স এজেন্ট আছে তাদের জন্য যতটা পারি আমি প্রাণ দিয়ে চেষ্টা করি তাদের পাশে থাকা, এবং অনেক ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার মধ্যেও আমাকে কাজ করতে হয়। কারণ এটা আপনি ভালোভাবে জানেন যে বর্তমান জগতে সৎ মানুষের কোনো জায়গা নেই। সে রাজনীতি হোক, সে ছাত্র রাজনীতি হোক, সর্বক্ষেত্রে। আমরা যতদিন রাজনীতিতে ছিলাম এই ধরনের কোন রকম দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেইনি। যারা প্রত্যক্ষ নিধি, যাদের দরকার যা ছিল, আমরা আপ্রাণ চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়িয়ে সেই সাপোর্টটা দিতে। এবং কলেজের যারা ছিলেন অধ্যাপক নির্মল বাবু, ইনি দেখা যখন হতো আমি প্রণাম করতাম যে তোমাদের রাজনীতি আর এখনকার রাজনীতি অনেক তফাৎ। কোনোদিন ঘরে ঢুকে স্যারকে উচ্চ স্বরে কথা বলা, আমরা গেছি আমাদের দাবি দাবা নিয়ে, আমরা দাবি দাবা প্রস্তাব রেখেছি, স্যার এগুলো দেখবেন যেগুলো হয়, এবং সেগুলো সবই ন্যায্য এবং তারা সেগুলো করেও দিয়েছিলেন। তার মধ্যে থেকেও আমি এমনও দিন গেছে যে অ্যাটেন্ডেন্ট রেজিস্টার নিয়ে আমি দাঁড়িয়েছিলাম গেটে, আমাদের যিনি সিকিউরিটি ছিলেন ওনাকে বলতাম আপনি এনাকে জিজ্ঞাসা করুন কোন ইয়ারে পড়ে, বলতে পারতো না, এবং তাদের বের করে দিচ্ছি। এবং অনেক আঘাত এসছে, সারা রাত কেটে যাবে বললে পরে প্রাণহানির হুমকিও এসছিল, কিন্তু মাথা মতো পড়ে সেই সময় প্রাণহানির হুমকিও এসছে আপনার? ওই সময় প্রাণহানির হুমকি এসেছিলেন। তখন আপনার বয়স কত ছিল? ধরুন আমি আপনাকে ৮০ সালের কথা বলছি, ৮০-৮১ কথা বলছি। সাধারণত আমার পলিটিক্যাল সায়েন্সের উপর একটু ঝোঁক ছিল বেশি। বাংলাটাকে খুব ভালোবাসতাম, কিন্তু যে কোনো কারণে ধরুন অর্থনৈতিক একটু অবস্থা খারাপ ছিল বলে আমি সেভাবে এগোতে পারি। বাধ্য হয়ে আমি দেখুন অনেক কারণে আমি বামপন্থী আদর্শ থেকে বেরিয়ে যাই, কারণ আমি মেনে নিতে পারি অনেক জিনিস, বেরিয়ে গিয়ে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করি। সেখানে আমি দীর্ঘদিন কাজ করেছি, প্রায় 22 বছর। এবং কোম্পানির মেন যেটা, আমি প্রথম জয়েন করি আপনার বাধাঘাটে, তাদের জুট যখন ছিল রমরমা বাজার, আমি সুপারভাইজার হিসেবে জয়েন করি। সুপারভাইজার হিসেবে জয়েন করে আমি দেখেছি যে যারা ওই জুট মানে কাজ ব্যাগ তৈরি করে, এবং সেখানে যে বিষাক্ত পরিবেশ, কি পরিস্থিতির মধ্যে আমি সাধারণ লেবারদের সাথে পান্তা ভাত খেয়েছি। তাদের তো কোনো বুঝতে দিইনি যে আমি একজন সুপারভাইজার, তুমি একজন লেবার, এই পার্থক্যটা আমি বুঝতে দেইনি। এবং ফলে কোম্পানির উন্নতি হয়েছে, এবং আমাকে তারা কলকাতার হেড অফিসে নিয়ে আসে ভালো কাজ করার জন্য। তারপরে আমাকে ব্যাংক, ইন্স্যুরেন্স এ সমস্ত দায়িত্ব দেওয়া হয়, এবং সেখানেও আমি নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। আমার এই সময় সান্নিধ্যে ধরুন প্রখ্যাত ফুটবলার সুকুমার সমাজপতি, চুনি গোস্বামী, মাননীয় প্রসূন ব্যানার্জি, এদের সঙ্গে আমি কাজ করেছি, এবং তারা আমাকে অনেকভাবে সহযোগিতা করেছেন। আমি প্রত্যেককেই তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি। ছোটনদা, এই যে আপনি বলছেন যে মতাদর্শগত একটা বিরোধ আপনার মধ্যে হয়েছে, এবং এই মতাদর্শগত বিরোধ হওয়ার ফলেই এই বামপন্থী আন্দোলন বা বামপন্থী আদর্শ থেকে আপনি সরে এসছেন। আমরা প্রত্যেকেই জানি বামপন্থী আন্দোলনের যে নাকি মানে উচ্চ স্থানে মার্কস, লেনিন, অ্যাঙ্গেলস, এদের কথা আমরা তো জানি। তো এই যে বামপন্থী আদর্শ আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতায় তখন এবং এখনো কতটা প্রাসঙ্গিক বলে আপনার মনে হয়? যে সময় আপনি ছিলেন সেই দেখুন, আমরা তো সেই মানে আমার দাদাকে দেখে,
আমি গিয়ে আমার দাদা নিঃশর্তভাবে এই পার্টিটা করে গেছেন। এবং যখন কোনো কোনো ক্ষেত্রে দেখুন, আজকে এটা আপনি ভালোভাবে জানেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখনই আপনি কোনো প্রতিবাদ করবেন এবং স্বচ্ছতার সাথে কাজ করার চেষ্টা করবেন, আপনার উপরে একটা বিরাট প্রেশার থাকবেই। এবং এই জিনিসটা আগামী দিন পরিবর্তন হবে কিনা আমি তো খুব আশারত। আমার মনে হয় না এত তাড়াতাড়ি কিছু হবে, কারণ প্রত্যেকটা রন্ধে রন্ধে মানুষের মধ্যে যে দুর্নীতি ঢুকে গেছে, সেই দুর্নীতি পাপ পরিষ্কার করতে অনেক সময় লাগবে। কারণ আপনি যদি 2 ঘন্টা কাজ করে 2 কোটি টাকা পেয়ে যান, আপনি 10 ঘন্টা 40 ডিগ্রি তাপমাত্রা কেন কাজ করবেন? এই মানসিকতার লোক এখন আপনি প্রায় পাবেনই না। আপনি, আমার কথা নয়, আপনি নিরপেক্ষভাবে পারিপার্শ্বিক যে অবস্থা এগুলো বিচার করে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে। এবং যে কোনো রাজনৈতিক দলে, সে আপনি ছাত্র সংগঠন বলুন বা রাজনৈতিক দল দেখুন, সৎ মানুষের কোনো জায়গা নেই। আজকে দেখছেন একটা রাজনৈতিক দল যারা চলে গেছে গাঁজা কেস, এটা ওটা, হয়তো এটা গাঁজা ছিল, ওইটা অন্য সাইন্টিফিক কেস ছিল, তফাৎ কিছু ছিল না, একই প্রেশারের যে পদ্ধতিটা, সেটা হয়তো আগের জন অন্যভাবে দিত, এরা ডাইরেক্টলি দিচ্ছে। এই জায়গাটা তন্ময়বাবু পরিষ্কার করা আমার এই 65 বছর জীবনে আমি সত্যি আমি মনে করি পরিবর্তন হবে কিনা খুব মুশকিল আছে। কারণ আপনি সততা নিয়ে কোনো রাজনৈতিক দল করতে পারবেন না। এত লবিবাজি, কাজ করতে দেবে না আপনাকে। না হলে আজকে একটা সাধারণ কাউন্সিলর যে পরিমাণ তার বাড়িঘর, তার সম্পত্তি, এটা আমরা কোনোদিন ভাবিনি, বিশ্বাস করুন ভাবিনি বলেই ধরুন আমি ওই একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি, অমানসিক পরিশ্রম। আপনি তো বুঝতে পারছেন জুটের গ্যাস কি সাংঘাতিক, নাকে রুমাল দিয়ে বসে থাকা ওই গরমের ভেতরে এবং লেবারদের সাথে কাজ করা কন্টিনিউ, আপনার ওই গ্যাস, জুটের গ্যাস, তার মধ্যে কাজ করতে হয়েছে। ঠিক আছে, করেছি, কোনো অসুবিধা নেই, কেউ তো চোর বলবে না রাস্তায় বেরোলে। আজও মাথা উঁচু করে কাজ করি, যে প্রফেশনে আছি। আমাকে আমাদেরই ধরুন পোদ্দারকোটে অফিস যখন ছিল, আমার সব্যসাচী দত্তগুপ্ত ডিভিশনাল ম্যানেজার বলে, আপনি এত ভালো কাজ জানেন, ওই ক্লেম এত ভালো ইন্স্যুরেন্স সাবজেক্টটাকে বোঝেন, আপনি একটা নিজের লাইসেন্স নিয়ে নিচ্ছেন না কেন? স্যার আমি কি করব? বলে নিয়ে নিন। তো আমি যথারীতি ওই তখন 15 টাকার লাইসেন্স ছিল এবং আমি নিয়ে নিলাম IRDA লাইসেন্স, দিল্লি থেকে হতো। যখন কোম্পানিটা বন্ধ হয়ে গেল, আমি ফুল প্লেজে এই প্রফেশনে আসি। আমি সব্যসাচী দত্তগুপ্ত মহাশয়ের কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাকে জোর করে তখন লাইসেন্সটা করিয়ে দিয়েছিলেন। এবং এই প্রফেশনে এসে রাষ্ট্রায়ত্ত বীমা ন্যাশনাল ইন্স্যুরেন্সের কাছে আমি কৃতজ্ঞ। প্রফেশনে যে আপনি এলেন, হ্যাঁ, এই প্রফেশন সম্পর্কে কি আপনার আগে, এই বীমা কোম্পানি বা এই সম্পর্কে কি আগে আপনার কোনো ধারণা ছিল? আমি যে কোম্পানির পুরো কাজটা, কোম্পানি যে সমস্ত ইন্স্যুরেন্স গুলো ছিল, মেরিন পলিসি, ধরুন ফায়ার, বার্গলারি, যে কোম্পানি যা পলিসি গুলো থাকে, স্টাফ মেডিক্লেম, এগুলো আমি সমস্ত কিছু দেখতাম। তো একটা অভিজ্ঞতা আমার তৈরি হয়ে গেছে। কোম্পানির যে আপনার আমাদের মালটা যেত বিভিন্ন ফার্টিলাইজারে, কোটি কোটি টাকার মাল যেত জুট মিল থেকে, বস্তাগুলো যেগুলো সার প্যাকিং করা হয় এবং সেগুলো মেরিন পলিসি হয়, এবং টাইমে সেই মেরিন ডিক্লারেশন জমা দিতে হতো। কারণ কোনো একটা যদি মিস হয়ে যেত, সেটা যদি ক্লেম হয়ে যেত, সেই ক্লেমটা তো পাওয়া যাবে না। সেটা ডিক্লারেশন প্রত্যেকটা আপনার আইটেমকে এন্ট্রি করা, তার ব্যালেন্স চেক করা। ধরুন আপনি 5 কোটি টাকার ওপেন পলিসি নিয়ে রেখেছেন, আপনার অলরেডি দেখা গেল গত মাসে 4,70,00,000 চলে গেছে, তো 30 লাখ টাকা আপনার ব্যালেন্স আছে, তো মাল চলে যাবে, তো দেখা যাচ্ছে 70 লাখ, সঙ্গে সঙ্গে একটা অ্যাডিশনাল প্রিমিয়াম দিয়ে ওটাকে ইনভেস্টমেন্ট করে নেওয়া, যাতে পরবর্তী কনসাইনমেন্ট গুলো কভারে থাকে। প্রচুর চাপ নিয়ে কাজ করেছি, প্রচুর চাপ নিয়ে। কিন্তু বন্ধ হওয়ার ফলে, যখন জুট বন্ধ হয়ে গেল, আমি তখন আমি কাজটা আমার শেখার বরাবরই আমার একটা নিজের মধ্যে প্রেরণা ছিল, আমি কাজ শিখবো। এবং কোম্পানি আমাকে যথেষ্ট বিশ্বাস করতেন, দায়িত্ব দিয়েছিলেন। আমি প্রিন্টিং এরও কাজ করেছি আমার লাইফে,
অবসর সময় আমি বিভিন্ন জায়গায় প্রিন্টিং কাজ, কোনোদিন বসে থাকিনি। প্রিন্টিং এরও কাজ করেছেন আপনি? প্রিন্টিং এর কাজ করেছি, রাত 2টো 2:30টা 3টে পর্যন্ত। আমি আমার পাশেই এক দাদা আছে, ওনার প্রিন্টিং প্রেস ছিল, ওনার ওখানে কাজ দিতাম, রাতে 2টো 2:30টা পর্যন্ত কমপ্লিট করতাম। 3টের সময় 3:30টার সময় হয়তো শুয়েছি, সকালবেলা ওগুলো নিয়ে মিনি বাস করে বেরিয়ে গেছি, অফিসে গিয়ে জয়েন করে কাজ করেছি। আবার বিভিন্ন ব্যাংকে পে স্লিপ, আপনার রেজিস্টার, এগুলো সাপ্লাই। ওই রাধাবাজার এরিয়ার মধ্যেই বহু মানুষ আমাকে চেনে। এমনও দিন গেছে আমি কাঁধে করে 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 নিয়ে চলে গেছি। সেই জন্যই তো আপনাকে বললাম যে সুকুমার সমাজ, মাননীয় ফুটবলার সুকুমার সমাজপতি, চুনি গোস্বামী, প্রসূন ব্যানার্জি, এরা আমাকে ভাই নেমেছেন এবং যথেষ্ট সহযোগিতা করেছিলেন আমাকে, যে আপনার মতো একটা বাঙালি ছেলে এত কাজ জানেন, আপনি শুধু ওই কোম্পানি করছেন, প্রাইভেট কোম্পানি, কিছু করুন। আমি প্যারালালি কাজগুলো করতাম। বীমা সম্পর্কে মানুষের খুব স্বচ্ছ ধারণা নেই, এখনো নেই, সেটা সম্পর্কে আমাদের একটু বলুন। বর্তমানে আপনার যে অবস্থা এবং নার্সিংহোম গুলো যেভাবে লুট করছে, সেখানে বীমা করে, বীমার মধ্যে দেখুন অনেক কিছু ব্যাপার আছে, ফ্লোটার পলিসি আছে, ইন্ডিভিজুয়াল পলিসি আছে, সিনিয়র সিটিজেন পলিসি আছে। আপনি বর্তমানে দেখবেন, আমার একটা ইন্টারভিউ ছিল যে হঠাৎ করে সিনিয়র সিটিজেন পলিসিতে 60+ হয়ে গেলে তার কমিশন কমিয়ে দেওয়া হয়েছে এজেন্টে। প্রকৃতপক্ষে যারা বীমা করেন তারা টোটালটাই এজেন্ট নির্ভরশীল। তাহলে আপনাকে রাত 2টোর সময় কে সহযোগিতা করবে? আপনার পরিবারের কেউ অসুস্থ হলো বা আপনি অসুস্থ হলেন, তখন আপনার যে স্ত্রী, সে ফোন করবে এজেন্টকে যে আমার হাজবেন্ড এবং নার্সিংহোমে এই কারণে ভর্তি হয়েছে, আমি এখন কি করব? এজেন্টকেই তো সেই ফোনটা করে এবং এজেন্টকে তাকে বোঝাতে হবে যে আপনি এই এই কাগজগুলো নিয়ে যান, জমা দিন, তারপরে আবার ধাপে 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 আমাকে ফোন করবে, আমি আপনাকে গাইড করতে থাকবো। তো এত চাপের মধ্যে কাজ কর, কারণ প্রথম কথা হচ্ছে যে এজেন্টদের কোনো সামাজিক সুরক্ষা নেই, কোনো সরকারই কিন্তু এই ব্যাপারটাকে লুক আফটার করছে না। একটা বৃহৎ অংশের মানে আমাদের প্রফেশনের ছেলেরা যেভাবে পরিশ্রম করছে, ধরুন করোনার সময় ভয়ঙ্কর অবস্থা, যেভাবে আমরা কাজ করেছি আপনি ভাবতে পারবেন না। সেই সকাল 6টা 7টার সময় আমরা বেরিয়ে যেতাম, বহু মানুষ দোতলা থেকে ব্যাগে করে ছুঁড়ে ছুঁড়ে প্রিমিয়াম দিত। প্রিমিয়ামটা নিয়ে কারা গেছে? এজেন্টরা গেছে, কোনো আধিকারিকও যায়নি, কোনো এমপ্লয়িরাও যায়নি। এবং আমাদের যারা এজেন্ট মারা গেছেন ব্যক্তিগতভাবে, আমার কলকাতায় একটা ডিভিশনে একটি ছেলে খুব অল্প বয়স মারা গিয়েছিল, আমি তার ওয়াইফের হাতে 1,10,000 টাকা তুলে দিয়েছিলাম, সব জায়গা থেকে তুলে, এবং তার ওয়াইফকে এজেন্সি প্রফেশনে নামিয়ে দিয়েছি এবং সে আজ করে কম্পা খাচ্ছেন। আমি মনে করি এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তৎকালীন ডেপুটি জেনারেল ম্যানেজার মিস্টার বসন্ত কুমার নায়ক, বিকে নায়ক, উনি রিটায়ার করে গেছেন। আজও আমার সাথে ওনার কথায় উনি আমাকে যথেষ্ট স্নেহ করেন, আমাকে এনকারেজ করেন, যে কোনো, উনি একটা প্রফেশনে জড়িত আছেন ইন্স্যুরেন্স রিলেটেড। যখন উদ্বোধন করেছেন নিউ টাউনে, আমাকে কিন্তু গেস্ট হিসাবে ডেকেছিলেন। আমি ওনার উপস্থিতিতেই কিন্তু সেই এজেন্টের স্ত্রীর হাতে 1,10,000 টাকা তুলে দিয়েছিলাম এবং ওনাকে ধরে ওনার লাইসেন্স করিয়ে দিয়ে আজকে কিন্তু উনি ওনার সন্তানকে নিয়ে ডাল ভাত করে খেতে পারছেন। মেডিক্লেমে আমরা একটা বিষয় শুনি, টিপিএ, অর্থাৎ থার্ড পার্টি। হ্যাঁ, যেমন আপনি হেরিটেজ এর সঙ্গে যুক্ত আছেন, কেউ প্যারামাউন্ট এর সঙ্গে যুক্ত আছে, থাকলে কি সুবিধা? আর সরাসরি যদি কেউ ন্যাশনাল ইন্স্যুরেন্সের সঙ্গে ডিরেক্ট উপভোক্তা হতে চান, সেটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, একদমই সম্ভব। কেন সম্ভব নয়? থার্ড পার্টি হচ্ছে, দেখুন ওরা শুধু ক্লেমটা প্রসেস করে, ওদের কোনো ফিনান্সিয়াল পাওয়ার থাকে না। ক্লেমটা প্রসেস করে সেটেলমেন্ট করে ওনারা পাঠিয়ে দেয়। পেমেন্টটা কিন্তু ন্যাশনাল ইন্স্যুরেন্স বা নিউ ইন্ডিয়া, ইউনাইটেড ইন্ডিয়া এবং আপনার ওরিয়েন্টালি, 4টে যে রাষ্ট্রায়ত্ত বীমা এবং তাদের যে সেট আপ, তারাই করে। টিপিএ রা কোনো পেমেন্ট করতে পারে না, তারা শুধু ক্লেমটা প্রসেস করে। এবং তার জন্য আপনি যে প্রিমিয়ামটা দিচ্ছেন তার মধ্যে একটা টিপিএ সার্ভিস চার্জ ধরা আছে, এবং আপনি যেটা নন টিপিও করতে পারেন, কিন্তু নন টিপিএ হলে আপনার যে ক্লেমটা সেটেলমেন্ট করবে সেই যে ইনফ্রাস্ট্রাকচারটা এখন কিন্তু নেই, কারণ লোক সংখ্যা তো দিনের পর দিন কমে গেছে। টিপিএ আছে বলে
আজকে আমি মনে করি যে মানুষ অন্তত পরিষেবাটা পাচ্ছে। দেখুন, ভুল ত্রুটি থাকবেই, এটাকে আপনি বন্ধ করতে পারবেন না। ওরা আছে বলে এখনো কিন্তু মানুষ ট্রেনের যে পরিষেবা সেটা পাচ্ছে। মানুষের আগে অভিযোগ কি ছিল, যে অফিসে গেলে আমাদেরকে গুরুত্বই দেয় না, ওনার কাছে পাঠাচ্ছে, ওনার কাছে পাঠাচ্ছে, এভাবে মানুষকে ঘুরতে হয়। কিন্তু আজকে ধরুন এই ক্যাশলেসটা হচ্ছে, তারা সারাদিন খেটে যাচ্ছে, রাত্রি 12টা 1টা পর্যন্ত অনলাইন কাজ, 24 ঘন্টা কাজ হচ্ছে, আপনি প্রসেসিং করছেন, তারা কোয়েরি করছে, আলটিমেটলি রিপ্লাইটা কিন্তু অ্যাপ্রুভালটা চলে যাচ্ছে, আপনি এজেন্টকে বলে এজেন্ট পার্শ্ব করছে, কাজটা হয়ে যাচ্ছে। তারপরে এবং টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আগে পিছনে যে খরচাগুলো হয় সেগুলো ঠিকঠাক করে আবার টাইমলি জমা করলে যদি আপনার লিমিট পারমিসেবল করে, আপনি সেটাও পাচ্ছেন। আমি রাষ্ট্রায়ত্ত বীমার ক্ষেত্রে এটা বলতে পারবো যে আমার নিজের তো বিশ্বাস রাষ্ট্রায়ত্ত বীমা আছেই। আজকে দেখছেন বিভিন্ন প্রাইভেট ইন্স্যুরেন্স গুলোর অবস্থা, আপনি তাদের প্রায় 16,000 নার্সিং হোম প্রায় ক্যাশলেস বন্ধ করে দিয়েছে। বহু মানুষ, বহু ডাক্তার বাবুরা আমার কাছে অভিযোগ করেন যে এই ক্লেমটা দিচ্ছে না, আপনি একটু আমাকে গাইড করে দিন তো আমার ইনস্যুরকে, পরিচিতির মাধ্যমে। আমি বলি কেন পাবে না, তার তো ওয়েটিং পিরিয়ড কভার করে গেছে, আপনি আপনার ওনাকে দিন তো লাইনটা। আমি বুঝিয়ে দিলাম যে আপনি যদি এটা না দেন তাহলে কিন্তু উনি অম্বার্সমেন্ট বা কনজিউমার ফোরামে গেলে আপনাকে ইন্টারেস্ট শুধু দিতে হবে, আপনি কোন লজিকে ক্লেমটা রিজেক্ট করছেন। অনেক ক্ষেত্রে সেটা পাস হয়ে গেছে। প্রাইভেট ইন্স্যুরেন্স গুলোর একটা ওদের চিন্তাধারা থাকে যে এত পার্সেন্ট আমরা ক্লেম দেবো, এত পার্সেন্ট আমরা দেবো না। এবং নানান যখন আমরা প্রপোজালটা ফিল আপ করি তন্ময়বাবু, তখন অনেকগুলো কলম থাকে, যে আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার হাইপারটেনশন আছে কিনা, আপনার থাইরয়েড আছে কিনা, এই সময় আপনার কোনো পেসমেকার বসানো আছে কিনা, কোনো জন্ডিস হয়েছিল কিনা আগে, এবং অনেক কিছু থাকে। সেগুলো যদি উল্লেখ করে দেওয়া যায়, আমার মনে হয় না যে কোনো ক্লেম সেভাবে রিজেক্ট হবে। কারণ ইন্স্যুরেন্স কোম্পানি যখন প্রপোজালটা অ্যাকসেপ্ট করছে, আপনার ওই কন্ডিশনকে অ্যাকসেপ্ট করেই কিন্তু আপনাকে পলিসি দিচ্ছে। এবং সেখানে যে ওয়েটিং পিরিয়ড গুলো থাকে, ধরুন প্রথম 1 বছর, প্রথম 2 বছর, প্রথম 3 বছর, এগুলো তো কভার করে যাচ্ছে, সুতরাং রিজেক্ট হওয়ার কোনো জায়গা নেই। এবং আপনি কিন্তু রিজেক্ট করলেও আপনি কোর্টে গেলে আপনি কিন্তু জিতে যাবেন। কেন জিতবেন? কারণ আপনি তো মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্ট করেননি, আপনি তো জানিয়েই পলিসি করেছেন। কিন্তু যারা যারা এই ধরনের লুকিয়ে পলিসি করে, বা যে সমস্ত ইন্টারমিডিয়েট বন্ধু আমার আছে, তারাও অনেক সময় জিজ্ঞাসা করে না, আমার মনে হয় এগুলো করে যদি পলিসি করে, উভয়ের ক্ষেত্রেই কিন্তু ভালো। তাহলে আপনি 5 বছর ধরে একটা প্রিমিয়াম দিয়ে গেলেন, 6 বছরের মাথায় আপনাকে বলা হলো, আপনি 5 বছর আগে যে ওই ওষুধটা খেতেন সেটা তো ডিক্লারেশন করেননি। এই জন্য আমি সকল পলিসি হোল্ডারকে অনুরোধ করব, আপনারা যার যে কোম্পানির কাছেই করুন বা যার মাধ্যমেই করুন, আপনাদের প্রি এক্সিস্টিং ডিজিজ ডিক্লেয়ার করে পলিসি করুন। কারণ আইআরডিএ তো পরিষ্কার সার্কুলার দিয়ে দিয়েছে যে আপনার যদি পুরনো কোনো রোগ থাকে, আপনার একটা হচ্ছে অ্যাডিশনাল প্রিমিয়াম দিয়ে কিছু কিছু পলিসি আছে, যেমন আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল মেডিক্লেম পলিসি আছে, আপনাদের ন্যাশনাল নিউ পরিবার পলিসি আছে, যেগুলো আপনি অ্যাডিশনাল প্রিমিয়াম দিয়ে কভার নিতে পারবেন, এবং ইনসেপশন থেকে সেটা আপনি পাবেন। সিনিয়র সিটিজেন পলিসিতে কিন্তু আপনার লোডিং এর কোনো নেই, কোনো আমাদের প্রভিশন নেই, কিন্তু আপনি ডিক্লারেশন দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। রাষ্ট্রায়ত্ত বীমায় আমি একটা কথা বলতে পারি, যে রাষ্ট্রায়ত্ত বীমার মানুষ ক্লেম পায়, এইটুকু আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং 4টে রাষ্ট্রায়ত্ত বীমার মধ্যে আমি ন্যাশনাল ইন্স্যুরেন্সে 23 বছর ধরে আছি। আমাদের হয়তো অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু ন্যাশনাল ইন্স্যুরেন্স যেভাবে ক্লেম সেটেলমেন্ট করে, আমি গর্ব করে বলতে পারি অন্য অন্য বীমাতে আপনি এটা পাবেন না। অনেক লিবারেল এবং সেটেলমেন্ট রেশিও আমাদের আনরিমার্কেবল। মাঝখানে আপনাকে যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে কমিশন, এই কমিশন নিয়ে যে ঘটনাটা ঘটেছে, এবং আমরা আমাদের তরফ থেকে বিভিন্ন সংগঠন থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, যে আপনারা আপনাদের স্যালারি, আপনি দেখবেন, শুনেছেন হয়তো, কাগজে দেখেছেন, টিভিতেও দেখেছেন, 14% স্যালারি হাইক হয়েছে। এরিয়ার নিয়ে আনুমানিক 8,000 কোটি টাকার উপর গভর্নমেন্ট পেমেন্ট করেছে, তার মধ্যে 5,800 কোটি টাকা শুধু আপনার স্যালারি বাবদ তারা পেয়েছে, গভর্নমেন্ট দিয়েছে, তাদের প্রাপ্য তারা পেয়েছে, এখানে আমাদের কোনো অভিযোগ নেই, আমি এই বিতর্কে যাব না। কিন্তু কোন স্বার্থে এজেন্ট কমিশন কমানো হলো? যে এজেন্টরা 40 ডিগ্রি তাপমাত্রায় করোনা থেকে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করছে,
যাদের কোনো সোশ্যাল সিকিউরিটি নেই, এই কমিশনটাই তো তাদের ব্রেড এন্ড বাটার। তাহলে কোন যুক্তিতে তুমি এজেন্ট কমিশন কমালে, সেটা আমাদের ক্ল্যারিফাই করো। এতে কি হবে জানেন তো, যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের তো বিমাটা বেশি দরকার। এজেন্ট ভাববে যে আমার তো কমিশনই কমে গেছে, আমি এইভাবে সার্ভিস দেব কেন? আলটিমেটলি গ্রাহক পরিষেবা ব্যাহত হবে। এজেন্টরা তো যাবে যাবে, ঠিক আছে, তার ইন্টারনেট যখন কমে যাবে সে আপনাকে কেন পরিষেবা দেবে বলুন তো দেখি। সাধারণত আপনি দেখুন, একজন এমএলএ এমপির ভাতা বেড়ে গেল, তাদের সুযোগ সুবিধা বেড়ে গেল, আর যে মানুষগুলো জীবন ঝুঁকি নিয়ে উইদাউট এনি সোশ্যাল সিকিউরিটি আপনাদের গ্রাহকদের পরিষেবা দিচ্ছে 24 ঘন্টা 24/7, তাদের জন্য কোনো চিন্তা ভাবনা নেই। আমি ন্যাশনাল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের কাছে আমি ব্যক্তিগতভাবে ডেপুটেশন আমরা দিয়েছি এবং অন্যান্য সংগঠনরাও দিয়েছে, এখনো পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাইনি। তো ব্যক্তিগত দেখুন, আমার 65 বছর বয়স, আমার সুগার আছে, প্রেশার আছে, আমি আর কতদিন খাটবো? মন ভেঙে গেছে, আপনাকে খুব ফ্র্যাঙ্কলি বলছি। দিন রাত যেভাবে খাওয়া দাওয়া নেই, ঘুমানো নেই, সব সময় রাস্তায় বেরোচ্ছি, স্কুটি চালাচ্ছি, ফোন করছে পাশে দাঁড়িয়ে, বলুন আপনার কি হয়েছে? ঠিক আছে, কোনো চিন্তা নেই। আজকেই একটা বাচ্চা, 1.5 বছরের বাচ্চা নিউমোনিয়া অ্যাটাক হয়েছে, আমাকে বললো আপনি কোনো চিন্তা করবেন না, পলিসি, হেলথ কার্ড আর আপনার এগুলো নিয়ে আপনি হসপিটালে জমা দিন, দিয়ে বলুন আমাকে ফোন করবেন। এবং ওনার ইনিশিয়াল বাচ্চাটার অ্যাপ্রুভালও 30,000 টাকা চলে গেছে। এই সাপোর্টটা আপনাকে কে দিচ্ছে? সেখানে যেখানে আমাদের ধরুন এই বর্তমান যে মার্কেট প্রাইস, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস অনুযায়ী 1% কমিশন বাড়ানো দরকার, সেখানে আপনার কমিশন কমিয়ে দেওয়া হলো। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ রাখবো, বর্তমান আমাদের যিনি সরকার আছেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে অনুরোধ রাখবো যে আপনি এই ব্যাপারটাকে একটু দেখুন, এবং আমাদের যে আনুমানিক সারা দেশে প্রায় 30 লাখ এজেন্ট আছে এবং তাদের পরিবারের কথা চিন্তা করুন, আমাদের পাশে এসে দাঁড়ান। একটু আগে যে প্রশ্নটা করেছিলাম ছোটনদা, এই যে মাঝখানে আপনি থার্ড পার্টি যেটা যাকে বলা হয়, আপনি আপনার সহকর্মীরা এই ব্যাপারে যথেষ্ট তথ্য, কিন্তু একজন যদি সরাসরি ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রত্যক্ষ উপভোক্তা হন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি এই সেবাটা বঞ্চিত হবে? কি হবে সেক্ষেত্রে? দেখুন, আমি তো অন ক্যামেরা আপনাকে বঞ্চিত হবে কথাটা বলতে পারি না। আপনি দিতেই পারেন, আপনি ইন্টারমিডিয়েট চুজ করলেন না, আপনি ডাইরেক্ট পলিসি অনলাইনে চুজ করতে কিনতেই পারেন। কিন্তু এবার রাত 2টোর সময় ধরুন আপনার একটা প্রয়োজন হলো, আপনি কাকে ফোন করবেন? কে আপনাকে গাইড করবে? তখন তো আপনি ইন্স্যুরেন্স কোনো আধিকারিককে পাবেন না। এই জন্যই ইন্টারমিডিয়েটারির দরকার। কোনো মানুষের পক্ষে বীমা আপনি কিনতে পারলেন, কিন্তু ক্লেমের সময় যে কাজগুলো আছে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ, এটা আমার মনে হয় যে সম্ভব নয়। এই যে ন্যাশনাল, আজকে আমরা শুধুমাত্র স্বাস্থ্য বীমা নিয়ে আলোচনা করব, হ্যাঁ, যাই হোক, এই স্বাস্থ্য বীমায় আমরা একটা জিনিস দেখতে পাই, যেমন ধরুন বয়স হলে বা 60 ঊর্ধ্ব হলে আমরা দেখতে পাই যে চোখে ছানি পড়ে, বা অনেকের 50-এও ছানি পড়ে যায়, হ্যাঁ, কারো 45-এও পড়ে যায়। কিন্তু ছানি অপারেশন করতে গেলে, আমি যেটা, আমার এক আত্মীয় প্রবীণ মানুষ, তার বয়স প্রায় 78, বললো দেখো এখানে নাকি আমি 10,000 টাকার বেশি পাবো না, মানে চোখের ছানি অপারেশনের ক্ষেত্রে, হ্যাঁ, 1 লাখ টাকার ইয়ে থাকলেও 10,000 টাকার বেশি পাবো না। এবং এটা অনেকেই বলছে। এই সীমাবদ্ধতা কেন, যে রোগ অনুযায়ী একটা সীমাবদ্ধ প্যাকেজ আমি পাবো, সবটা ক্যাশলেস আমি পাবো না? ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আপনাকে বুঝতে হবে যে 10,000 টাকার ব্যাপারটা সম্পূর্ণই ভ্রান্ত। এখন আপনার মিনিমাম প্যাকেজ হয়ে গেছে 26,000 টাকা ক্যাটারাক্টে, 26,000 টাকা। এবার আগে পিছনে ধরুন আপনার 1 লাখ টাকার পলিসি, এবার দেখা গেল আপনি যে প্যাকেজটা 26,000 আপনাকে দিয়ে দেওয়া হলো এবং কুইক অ্যাপ্রুভাল চলে যায়,
এখন নিয়ম হয়েছে, যখন আগে অনেক কোয়ারি হতো, তারপরে এখন সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পর একটা টোকেন ইনিশিয়াল অ্যাপ্রুভাল বলে চলে যায়। সে 5,000 হোক, 10,000 হোক, 15,000 হোক, চলে যায়। তারপরে তারা কোয়েরি করে যে আপনাকে পিপিএন ডিক্লারেশন ফর্মটা দিন, অমুক কাগজটা পাঠান। পাঠানোর পর যদি সব ঠিকঠাক থাকে তাহলে ব্যালেন্স টাকাটাও চলে যায়। এবং যখন আপনাকে ডিসচার্জ হবে, ডিসচার্জের অন্তত 2 ঘন্টা তো টাইম লাগবে। একটা ক্যাটারাক্ট হওয়ার পর তার আগে 2 থেকে 3 ঘন্টা তাকে তার বেডে রাখতে হবে। তারপরে ডিসচার্জ সামারি ফাইনাল বিল পাঠাতে হবে। আপনাকে যে ইমপ্ল্যান্টটা চোখে বসানো হচ্ছে, লেন্সটা, তার জিএসটি ইনভয়েস পাঠাতে হবে, স্টিকার পাঠাতে হবে। এগুলো পাঠাবার পর সঙ্গে সঙ্গে আপনাকে ম্যাক্সিমাম আমি 1 ঘন্টা আমি ধরে নিচ্ছি, 1 ঘন্টার মধ্যেই আপনার টাকাটা চলে যাবে। পুরো পুরো যেটা গেছিল সেটাকেই ফাইনাল অ্যাপ্রুভাল হিসেবে আপনাকে পাঠানো হবে। এবং আগে পিছনে যে আপনি খরচা করেছেন, ধরুন ওষুধ কিনেছেন, ডক্টরকে ফিস দিয়ে 1 মাসের মধ্যে আমি বলছি, ডক্টরকে ফিস দিয়েছেন 200 টাকা, তার মানি রিসিপ্টটা রাখুন। আপনি বায়োমেট্রিক টেস্ট করেছেন, সুগার করেছেন, ইসিজি করেছেন, তার রিপোর্ট গুলো রাখুন, মানি রিসিপ্টটা রাখুন, সঙ্গে যে প্রেসক্রিপশনে অ্যাডভাইস করেছে এগুলো করতে হবে সেটা রাখুন। কমপ্লিট ডিসচার্জের পর আপনি আপনি রিভিউতে গেলেন, চেক আপে যাওয়ার পর ডাক্তারবাবু আরো 2টো আপনাকে আই ড্রপ দিয়ে দিল, ভিগামক্স বা এটা ওটা দিয়ে দিল, লিনেভো, সেটাও কিনে নিন। কিন্তু দেখতে হবে ওষুধের বিলে পেশেন্টের নাম এবং ডাক্তারের নামটা যেন অবশ্যই থাকে। আমরা সাধারণত কি করি, ওষুধ কিনেই চলে আসছি, সেটা করলে হবে না। এবং সেই ওষুধের যে দোকান থেকে আপনি কিনছেন সেই বিলে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা তাই দোকানের আছে কিনা, তার জিএসটি ডিটেলসটা আছে কিনা, এবং ওষুধের ব্যাচ নাম্বারটা আছে কিনা, এক্সপায়ারি ডেটটা আছে কিনা, এগুলো দেখতে হবে আপনাকে। কমপ্লিট হওয়ার পর আপনার কনসার্ন ইন্টারমিডিয়েটারি এজেন্টকে বলবেন, তার কাছে পাঠিয়ে দিন, পোস্টেও পাঠিয়ে দিতে পারেন, আপনার পলিসি কপি, ক্যান্সেল চেক আর এই সমস্ত কাগজপত্র অরিজিনাল পাঠিয়ে দিন, ডিসচার্জ সামারি দিয়ে জমা করে দেবে। সব ঠিক থাকলে 7 দিনের মধ্যে ক্লেম সেটেলমেন্ট হয়ে যাবে। বুঝতে পারছি, এটা খুব ভালোভাবে বুঝলাম আপনার কাছে। আপনি খুব সরলভাবে সকলের জন্য বোঝান যাতে সকলে উপকৃত হন। এটা এর জন্য আপনার মানে কি বলবো, আপনার কাছে আমরা প্রত্যেকেই কৃতজ্ঞ। আরেকটা জিনিস, ধরুন এই যে যখন কারো হার্টের সমস্যা আছে, সেসব ডিক্লারেশন দিল, ডিক্লারেশন দেওয়ার পরেও একটা লকিং পিরিয়ড থাকে। হ্যাঁ, তো এই লকিং পিরিয়ডটার কারণটা কি? কারণ ধরুন 3 বছর কি 4 বছরের একটা লকিং পিরিয়ড, এবার 3 বছর 4 বছরের মধ্যে যদি আমার বা অন্য কারোর কিছু হয়, রোগ তো বলে করে আসে না, ডিক্লারেশনে সবকিছু স্পষ্ট রয়েছে, তো তখন কি হবে? এই লকিং পিরিয়ডটার কি মানে লজিকটা কি? এই লকিং পিরিয়ডটা তো অ্যাজ পার আইআরডি রুলস অনুযায়ী হয়েছে। আগে যেমন ছিল 4 বছর আপনার প্রি এক্সিস্টিং ওয়েটিং পিরিয়ড, এখন সেটাকে 3 বছর করা হয়েছে, 34 মাস। আগে যেমন ছিল যে আপনার এইটা আছে, পলিসি নেব না, এখন বিভিন্ন কোর্টের অ্যাপেক্স কোর্ট বলুন, এর ভার্ডিক্ট আছে যে মেডিক্লেম ক্যান নট ডিনাই অন প্রি এক্সিস্টিং ডিজিজ ক্লজ, এটা ভার্ডিক্ট আছে। এবার দেখুন আন্ডাররাইটিং অফিস অনেক সময় দেখুন লস রেশিওর একটা ব্যাপার থাকে। আমাদের ধরুন দেখা যাচ্ছে, আমি রাষ্ট্রায়ত্ত বীমার আমার ন্যাশনাল ইন্স্যুরেন্স কথা আমি বলতে পারি, আমাদের যা প্রিমিয়াম কালেকশন হচ্ছে তার থেকে বেশি আপনার ক্লেম বেরিয়ে যাচ্ছে। তো একটা কোম্পানি তো লস দিয়ে আপনার দীর্ঘদিন চালাতে পারবে না। আমি আপনাকে বারবার একটা কথাই বলছি যে রাষ্ট্রায়ত্ত বীমায় যে বার্ডেন নিয়ে কাজ হয়, কোনো প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি সেই বার্ডেন নিয়ে কাজ করতে পারবে না আর করবেও না। প্রিমিয়াম হয়তো আমাদের একটু বেশি থাকতে পারে এবং থাকার কথাই তাই, কিন্তু ক্লেম নিয়ে কোনো সমস্যা আপনার হবে না। না, আপনি 75 বছরের একটা যে কোনো মানুষের পলিসি করতে যান, একটা প্রাইভেট ইন্স্যুরেন্সই যান না কেন, আপনি করতে পারেন কিনা দেখুন। তারা সবসময় চায় ইয়াং জেনারেশনের পলিসি করতে, তাহলে সেই যে সিনিয়র সিটিজেন সে কোথায় যাবে? আমরা তো পলিসি করছি, আমরা তো জিজ্ঞাসা করছি যে আপনার আগে কোনো কিছু আছে কিনা, সেগুলো ডিক্লারেশন দিয়ে পলিসি করছি এবং তারা ক্লেমও পাচ্ছে। আপনার আরেকটা জিনিস আপনার বুঝিয়ে দিই, এখন রেটিনার ভেতরে ইনজেকশন দেওয়া হয়, এটা প্রত্যেকের জানা উচিত। অনেকে বলে যে আমরা
আমার কাছে অনেক কমপ্লেন এসছে। আমি গত বছর এই সুশীল কুমার পোদ্দার এক ভদ্রলোক, ওনার এখন 78 বছর বয়স, ন্যাশনাল ইন্স্যুরেন্স এই পলিসি ছিল, তার যার যিনি করেছিলেন উনি নাকি ওনাকে বলেছেন যে না এটা পাওয়া যাবে না। তাই আমি বললাম যে ঠিক আছে, আপনি আপনার যা সাম অ্যাসিওর্ড আছে তার 25% আপনি পাবেন ওই ইঞ্জেকশনটার জন্য। যদি আপনার 5 লাখ থাকে তাহলে কত হলো? 1,25,000। আপনাকে আজকে একটা ইঞ্জেকশন দিল, দেওয়ার পর 1 মাস পর আরেকটা দিল, কিন্তু ওই 1,25,000 পর্যন্ত আপনার সাম অ্যাসিওর্ডে উনি কিন্তু কন্টিনিউ ক্লেমটা পেয়ে যাচ্ছেন। আমি তো কোনো তার বাড়িতে কোনো বিজ্ঞাপন দেইনি, আমার কাজ দেখে ওনার ছেলে, ছেলের বউ যারা আছেন পরিবারে, তাদের প্রাইভেট ইন্স্যুরেন্সে ছিল, তারা সবাই আমার কাছে পলিসি কনভার্ট করে নিল। এবং ওখানে দেখলাম ওনার বড় ছেলের হাইপার টেনশন আছে, বড় ছেলের বউয়ের থাইরয়েড আছে। আগে যে ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স ছিল সেখানে কিচ্ছু উল্লেখ নেই। আমি এবার যখন রিনিউয়াল করলাম, আমি সমস্ত ডিক্লারেশন দিয়ে পলিসি করেছি। এটাই দরকার। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি এখানে বসে অন ক্যামেরা, যদি কোনো মানুষ না লুকিয়ে স্বচ্ছভাবে পলিসি করে, আপনার ওয়েটিং পিরিয়ড থাকুক না, আপনার ক্লেম পেতে কোনো অসুবিধা হবে ও, ওয়েটিং পিরিয়ড থাকলেও ক্লেম পেতে অসুবিধা হবে না? না, ওয়েটিং পিরিয়ড তো থাকবেই, যেটা আপনি প্রি এক্সিস্টিং, আপনার ধরুন একটা পেস মেকার বসে গেছে, তো সেটা তো ওয়েটিং পিরিয়ড আপনার থাকবেই। কেন 1 মাস পরে দেখা গেল পেস মেকার কনসিকুয়েন্টাল ডিজিজ, কোনো আপনার ডিজিজ আসতে পারে, আপনি পাবেন না, ওয়েটিং পিরিয়ডের পরেই পাবেন সব। এটা কিন্তু ডিক্লারেশন আমি বলছি। ধরুন গলব্লাডার স্টোন হয়েছে, হার্নিয়া হয়েছে, এইসব ক্ষেত্রে না কোনো প্রবলেম নেই। তাহলে আপনি একটা নতুন পলিসি করতে গেলে গলব্লাডার স্টোন, হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস, ফিটসুলা, ক্যাটারাক্ট 2 বছর ওয়েটিং পিরিয়ড থাকবে। দুটো প্রিমিয়াম কমপ্লিট করে 3 বছরের যখন প্রিমিয়ামটা আপনি পেমেন্ট করবেন, অটোমেটিকলি সেটা কভার। যে কোনো মানুষ যে কোনো কোম্পানি থেকে যখন পোর্ট করে, একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে পোর্ট করে, আমি সকলকে বলবো আগের যে কোম্পানি সেই পলিসিগুলো কিন্তু যত্ন করে রাখবে। পোর্টের সময় যদি ইন্টারমিডিয়েটারি সঠিকভাবে আন্ডাররাইটিং করে, সে প্রথমেই প্রশ্ন করবে আপনি কত বছর ধরে পলিসিটা ওখানে চালাচ্ছিলেন। বললাম 10 বছর। 10 বছরের কোনো কপি কি আপনার কাছে আছে? ম্যাক্সিমাম লোক রাখে না। যদি এক্সিস্টিং পলিসিতে ওখানে উল্লেখ থাকে ইনসেপশন ডেট, তাহলে সমস্যা নেই। যদি উল্লেখ না থাকে তাহলে আপনি কি করবেন বলুন তো দেখি? হাউ ইউ ক্যান জাস্টিফাই দ্যাট দ্য পলিসি কন্টিনিউড এক্সিস্টিং ইন্স্যুরার লাস্ট 10 years? হাউ ইউ ক্যান জাস্টিফাই? আমি তো আমার কাছে আসলে আমি করব। ন্যাশনাল ইন্স্যুরেন্সে কি উল্লেখ থাকে? অবশ্যই থাকে, সেকেন্ড পাতা, পলিসির সেকেন্ড পাতা, পলিসির সেকেন্ড পাতা। বলুন 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 বলুন। তাহলে ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি তাহলে সেই ইয়েটা মানে সেই 10 বছরের পলিসি জোগাড় করে রাখতে হবে, নাকি আধুনিক যে পলিসি, রিসেন্ট পলিসি যেটা মানে ন্যাশনাল ইন্স্যুরেন্সে, সেই রিসেন্ট পলিসির পাতাটা দেখালেই হবে? ধরুন আপনি ন্যাশনাল ইন্স্যুরেন্সের পলিসি আপনার আছে লাস্ট 10 বছর, আপনি কোনো কারণে আপনি ওরিয়েন্টালে যেতে চাইছেন, যেতেই পারেন। এবার ন্যাশনাল ইন্স্যুরেন্সে যে আপনার 10 বছরে যে পলিসিটা চলছে, সেটা যদি ওই পলিসিতে উল্লেখ করা থাকে, তাহলে ওরিয়েন্টালে যিনি আপনাকে করিয়ে দেবেন তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ম্যাক্সিমাম পলিসিতে আমাদের যারা ইন্টারমিডিয়েটারি আছেন এজেন্ট, তারা কিন্তু উল্লেখ করিয়ে দেয় যে ফার্স্ট ডেট অফ ইনসেপশন অফ পলিসি সাচ এন্ড সাচ। এটা সুবিধা হচ্ছে একটাই, যে পোর্ট পলিসির ক্ষেত্রে যদি আপনার প্রিভিয়াস ডিটেলস না থাকে, তাহলে ক্লেমের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আচ্ছা, ধরুন আপনার পেটে লিভারে একটা প্রবলেম, সে প্যানক্রিয়াটিসের প্রবলেম। এবার স্বাভাবিকভাবে ভর্তি হওয়ার পর ডক্টর যে ইনডোর কেস হিস্ট্রিটা লিখবে, পেশেন্টকে তো জিজ্ঞাসা করবে যে আপনার এটা কতদিন ধরে আছে। উনি বললো আমার লাস্ট 10 বছর ধরে। এটা আমি কি কি ওষুধ খাচ্ছেন? বললাম আমি এই ওষুধ খাই। উনি তো ওটাই হিস্ট্রিতে লিখবেন এবং সেটাই টিপি এর কাছে মেলের মাধ্যমে যাবে। এবার দেখা গেল পলিসির বয়স আপনার 3 বছর, আপনি 10 বছরের পরে রোগটায় ভুগছেন,
আপনি কিন্তু মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টে চলে আসবেন, সেখানে ক্লেম ডিনাই হতে পারে। ছোটনদা, অনেক কিছু জানলাম, আরো অনেক কিছু জানার আছে আপনার কাছে, এবং আপনি আপনার ব্যক্তিগত জীবন থেকে নানান ঘটনা বললেন, সহজ সরল ভাবে অনেক কিছু বুঝিয়ে দিলেন। এবার আবার আপনার আহ মতাদর্শের জায়গায় আমি একটু শেষ দিকে আসতে চাই। এই যে আপনি মতাদর্শগত আপনার একটা পরিবর্তন হয়েছে, হ্যাঁ, যে মতাদর্শে আপনি বিলং করতেন, হ্যাঁ, সেই মতাদর্শে কিন্তু আধ্যাত্মিকতা, অধ্যাত্মবাদ বা ঈশ্বরবাদের কোনো জায়গা ছিল না। এখন আপনি যে মতাদর্শে বিলং করছেন, সেই মতাদর্শ কিন্তু পুরোপুরি সনাতনী ধর্মে বিশ্বাসী। সনাতনী ধর্ম বলতে আমরা দেবদেবী, ঈশ্বর, একদম সেইখানে বিশ্বাসী। তো আপনি যখন সেই বাম আদর্শে বিশ্বাসী ছিলেন, আপনার ভেতরে কি তখন এ আধ্যাত্মবাদ ছিল, অধ্যাত্মবাদ ছিল, নাকি মতাদর্শগত পরিবর্তনের পরেই আপনার মধ্যে সে আধ্যাত্মিক সনাতনী বিষয়টা এসছে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা তো সনাতনী, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয়ত কথা আমি বলছি, আমার মধ্যে এই জিনিসটা এসছে তখন যখন আমার মা এক কাপড়ে বাংলাদেশ থেকে সমস্ত ছেড়ে এখানে চলে এসছেন, এবং মার মুখে শুনেছি কি অত্যাচারের মধ্যে আমার মা এসছেন। আমাদের নিজস্ব বাড়ি সম্পত্তি প্রচুর ছিল, আজকে বলতে গেলে যেখানে আমরা ভিখিরি, এবং কাদের জন্য আমরা এটা হলাম। এবং সেখানে যদি আমরা দেখি সেই লোকগুলো তাদেরই তোষামতি করছে, তার সেখানে তো অবশ্যম্ভাবী যে কোনো মানুষের পরিবর্তনে বাধ্য। এবং আমি বিশেষ করে আমি গুজরাটের উদাহরণ দিচ্ছি, যে গুজরাটে আমি গিয়েছিলাম, বল্লভভাই প্যাটেল যে স্ট্যাচুটা করা হয়েছে এবং ওখানে যে সিস্টেম করা হয়েছে, মানে ভাবতে পারবেন না। রাত 2টা-2টার সময় আমরা জঙ্গল দিয়ে বেরোচ্ছিলাম, আমার তো রীতিমতো ভয় লাগছিল, কিন্তু ড্রাইভার বলল যে এখানে এসব হয় না। কি সিকিউরিটি ধর্মবাবু, আপনি ভাবতে পারেন না, ভয় বলে কোনো জিনিস নেই। এবং ওই যে বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু দেখতে আমরা যাচ্ছি, যারা পায়ে যাদের ব্যথা হাঁটুতে, ডাইরেক্ট রানিং এসকেলেটর করে দেওয়া হয়েছে। কোনো আপনি ওর উপর উঠে যাবেন, অটোমেটিকলি আপনি চলতে থাকবেন। এবং আশেপাশে সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি যারা চা বিক্রি করছেন, বলে আমাদের 150-200 টাকার বেশি ইনকাম ছিল না। আজকে আমরা এভারেজে 1500 থেকে 2000 টাকা ইনকাম করি পার ডে। এবং পর্যটন শিল্পকে যেভাবে উনি এগিয়ে নিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং ওনার যে চিন্তাধারা, দিনের পর দিন আমরা তো দেখেছি। এবং আমি অনেক স্টেটে, মধ্যপ্রদেশ এবং আরো অন্য জায়গায় ঘুরে এসেছি। আমি এখানে যেখানে সেই জায়গা থেকে আমার মধ্যে ভারতীয় জনতা পার্টির সম্পর্কে একটা সফট কর্নার তৈরি হয়েছে, এবং একজন সনাতনী হিসেবে বলতে পারেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, দিনের পর দিন যেভাবে আমাদের সনাতনীরা অত্যাচারিত হচ্ছে, আপনি বাংলাদেশেও দেখেছেন যে টিপু দাসকে কিভাবে জ্যান্ত জ্বালিয়ে মেরে দেওয়া হয়েছে। আমরা তারপরে মুর্শিদাবাদে দেখেছি হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কিভাবে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। এই একের পর এক যে ঘটনাগুলো, সনাতনী হিন্দুদের মধ্যে তো প্রভাব, এই যদি বলে মিথ্যে, আমি তো বলবো সে মিথ্যে কথা বলছে। এগুলো দিনের পর দিন আমাদের মধ্যে প্রভাব ফেলেছেই। এবং কোনটা আপনার কালো, কোনটা সাদা, এটা তো আপনিও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। ভোট তো কারো কেনা নয়। আজকে পশ্চিমবাংলায় যে পরিবর্তন হয়েছে, আপনি এটা ভালো করেই বুঝতে পারছেন যে নিঃশব্দ বিপ্লব হয়েছে। কেন হলো এই সম্পর্কে উত্তর দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যেভাবে পশ্চিমবাংলাতে আপনার তোলাবাজি বলুন, দুর্নীতি বলুন, দিনের পর দিন বেড়ে উঠেছে, চাকরিতে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, একজন পুলিশ অফিসার একজন শিক্ষককে লাথি মারছেন, যে শিক্ষকরা আমাদের সমাজ গড়ার কারিগর, তাদের গায়ে লাথি পড়ছে। এগুলো দিনের পর দিন আমাদের মনে প্রভাব ফেলেছে দাদা, তার প্রতিফলন হচ্ছে এটা। এবং আপনাকে শেষ করার আগে যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে আপনাদের মতো মানুষের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আরো প্রোগ্রাম করুন। হসপিটালগুলোতে যেভাবে মানুষ প্রলুব্ধ হচ্ছেন, এই বিল যখন হয়, এই বিলের মধ্যে কনজিউমেবল আর নন মেডিকেল দুটো পার্ট থাকে। এই দুটো জায়গায় যেভাবে বিল করা হচ্ছে, এগুলো যদি সাধারণ মানুষ এবং সরকার না এগিয়ে আসে, 2-4টে নার্সিংহোমকে যদি ব্ল্যাক লিস্টে করে দেয়, দেখবেন সবাই ঠান্ডা হয়ে গেছে।
এখন বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আমি তো অন ক্যামেরা বলছি, আমার কোনো ভয় নেই। আমি দিন রাত এই নিয়ে কাজ করছি। আপনার 58,000 টাকা বিল হয়েছে, তার মধ্যে 24,000 টাকা নন মেডিকেল। সেই লোকটা বিমা করবে কেন আমায় বোঝান তো? তো সেটা তো ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে দেবে না, সেটা তো আপনাকে পকেট থেকে দিতে হবে। 58,000 টাকার বিলে 24,000 টাকা নন মেডিকেল। ইন্স্যুরেন্স কোম্পানির আধিকারিকদের কাছে আমরা বারবার এগুলো তুলে ধরছি যে আপনারা নিরপেক্ষ তদন্ত করুন, হসপিটালে ভিজিট করুন, সারপ্রাইজ ভিজিট করুন। আমি তো এখনো পর্যন্ত সেরকম কোনো অ্যাকশন দেখতে পাইনি। এই জন্য আমি ব্যক্তিগতভাবে যখন পলিসি বিক্রি করি, আমি 2 ঘন্টা টাইম নিই এবং মানুষকে বুঝিয়ে দিই যে এটার পর বুঝে আপনি বীমা করুন, পরে আমাকে এই কোশ্চেনগুলো দয়া করে করবেন না, আমি উত্তর দিতে পারবো না। যদি আপনার ভেতরেই করাপশন থাকে তাহলে আপনি দূর করবেন কি করে? কেন পারছে না ইন্স্যুরেন্স কোম্পানি, কেন পারছে না সরকার এই জায়গাগুলোকে রেস্ট্রিক্টেড করতে? আপনার ধরুন একটা ডিজিজ নিয়ে আপনি গেলেন, আপনাকে 15টা টেস্ট লিখে দেওয়া হলো, হয়তো দেখা গেল 4টে ওর মধ্যে ডিজিজ রিলেটেড আছে, বাকিগুলো ডিজিজ রিলেটেড নয়। কারণ যেগুলো আপনার ডিজিজ রিলেটেড নয় সেগুলো আপনি ইন্স্যুরেন্স ক্লেমে পাবেন না, ডিসঅ্যালাউড হয়ে যাবে। আমি একটা পলিসি করলাম, শুধু এজেন্টের উপর আমি চেপে বসলাম, এটা করলে চলবে না। আপনার কাছে প্রধানমন্ত্রী পিএমও অফিস রয়েছে, আপনাকে গ্রিভেন্স সেল রয়েছে, আপনাদের খোলা রয়েছে প্ল্যাটফর্ম, আপনার অভিযোগ করুন না। আমি বহু মানুষকে বলেছি আপনারা এগিয়ে আসুন। এই করাপশন একটা এজেন্টের পক্ষে তো সম্ভব নয় বন্ধ করা। এখানে থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, এখানে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, হসপিটাল রয়েছে। আপনি দেখান, আপনি বিগত যত ট্যাগ রিপোর্ট বা যা আছে সেখানে একটা এজেন্টের বিরুদ্ধে কোনো করাপশন আছে কিনা, সেভাবে আপনি পাবেনই না। এই করাপশন যদি অন্ময়বাবু বন্ধ করতে না পারে, আমি তো মনে করি যারা প্রবীণ নাগরিক তাদের বীমা করে কোনো লাভ নেই। আমি সততার সঙ্গে বলছি, আমি হয়তো দুটো আপনার থেকে একটা পলিসি করে 500 টাকা কমিশন পাবো, ওটাই তো সব শেষ নয়। আমিও তো একজন সিনিয়র সিটিজেন, আমাকেও খুব কষ্ট করে প্রায় 70,000 টাকা প্রিমিয়াম দিতে হয়, খুব কষ্ট করে দিতে হয়। কি সামাজিক সিকিউরিটি আছে আমার বলুন তো দেখি? কালকে যদি আমি মারা যাই, আমার পরিবার রাস্তায় চলে আসবে। এরা ভাবে, ইন্স্যুরেন্স কোম্পানির আধিকারিক এগুলো নিয়ে ভাবে? তাদের স্টাইল, লাইফস্টাইল দেখুন, তারা কোনো মিটিং করতে গেলে চলে যাচ্ছে 5 স্টার হোটেলে। আমরা যারা স্টার ফরমার এজেন্ট, আমাদেরকে নিউ টাউনের কোনো হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে, একটা সামান্য হয়তো 1000 টাকার একটা গিফট দেওয়া হচ্ছে। আমরা কি এটা ডিজার্ভ করি? আমি গিফটের কথা বলছি না, আমাদের না আছে গ্র্যাচুইটি, না আছে পেনশন, কিচ্ছু নেই। যতদিন আমাদের পা চলবে ততদিনই আমাদের। আপনারা সাধারণ মানুষ আমাদের উপর অনেক প্রেসারাইজ করেন, হয়তো জানেন না পুরো ব্যাপারটা। একটা 2 হুইলার ইন্স্যুরেন্স করলে 40 টাকা 50 টাকা, নতুন গাড়িটা হয়তো, নতুন গাড়ি তো আমাদের কাছে এখনো আসেই না, শোরুম থেকেই সব হয়ে যায়, পাই না আমরা। শোরুম গাড়ি বিক্রি করবে, সেও ইন্স্যুরেন্স বিক্রি করছে। তাহলে আপনার যে ছেলেগুলো করে খাবে, বেকার ছেলে পেলে, তারা বাঁচবে কি করে? মঞ্চে বক্তৃতা দেওয়া আর প্র্যাকটিক্যাল কাজ করা দুটোর মধ্যে অনেক তফাৎ। ওই জন্য আপনাকে বললাম না, যদি সৎ মানুষ, শিক্ষিত লোকরা রাজনীতিতে না আসে, রাজনীতি শুদ্ধিকরণ হবে না। খুব চমৎকার কথা বললেন। আমরা শিক্ষিত মানুষ, সৎ মানুষের অপেক্ষায় রইলাম। আর আপনি পুরো অনুষ্ঠানটা এত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরলেন। আমার মনে হয় দর্শকরা প্রকৃত অর্থে উপকৃত হবে, এবং যখনই কোনো সমস্যায় মানুষ পড়ে, এবং আপনি যাদের পলিসি করেন না, আমি ব্যক্তিগতভাবে জানি, সেই মানুষগুলোকেও আপনি হেল্প করেন। আপনার নিয়ম, সে যখন আপনার কাছে, আপনাকে ফোন করে বা আপনার কাছে গিয়ে বলে, আপনি বিনা স্বার্থে তাকে, শুধুমাত্র মানবিকতার খাতিরে তাকে আপনি সাহায্য করেন যে কিভাবে সেই মানুষটা এগিয়ে যাবে, যাতে কোনো বিপদে না পড়ে। এখানে আপনার বিন্দু মাত্র কোনো স্বার্থ নেই, এবং তাকে আপনি মোটিভেটও করেন না যে ভাই আপনি আমাকে আমার কাছে একটা পলিসি করুন, এটা আপনি কখনো বলেন না। এবং আপনি এভাবেই আমাদের কাছে ছড়িয়ে দিন। আপনি যে আবেদন করলেন
যে আপনাদের অবস্থার যে আবেদন করলেন সরকারের কাছে, আশা করি আজ না হয় কাল না হয় এক না একদিন হয়তো এর বিহিত হবে। কিন্তু এই যে আপনি একটা এই যে ডেপুটেশন জমা দিয়েছেন একটা আন্দোলনের মাধ্যমে, এটাও হয়তো একদিন মানুষ সুফল পাবে, একদিন হয়তো পাবে, নিশ্চয়ই পাবে। কিন্তু এর মধ্যে তন্ময়বাবু আপনাদের একটা বিরাট ভূমিকা আছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যে আমাদের কথা সামনে সরকারের কাছে তুলে ধরা, এটা আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। কটা আমি তো আপনার ওয়েস্ট বেঙ্গলের এত চ্যানেল দেখি, ওই ঘন্টাখানেক অমুক, আজকে আমাদের এজেন্টদের কটা কটা আপনার মিডিয়া চ্যানেল তুলে ধরছে বলুন তো আমাদের এই বুকের যন্ত্রণার কথা। আপনার মতো মানুষ এগিয়ে এসছে বলে আজকে মানুষ আপনার মাধ্যমে এগুলো জানতে পারলো। একটা পলিসির মধ্যে কত নিয়ম কানুন থাকে আপনি জানেন? সেটা কারা বোঝাচ্ছে আপনাকে? একটা সময় আছে বলে বলছি, নিউ ন্যাশনাল পরিবার আমাদের একটা পলিসি আছে, যে পলিসিটায় প্রপোর্শনের ডিডাকশন ক্লজ আছে। সেই এক্সাম্পল আপনাকে বলে দিচ্ছি। ধরুন আপনার 5 লাখ টাকা নিয়েছেন, আপনি সবাই তো 10 লাখ পলিসি নিতে পারে না, 5 লাখ টাকার পলিসি। এবার রুম রেন্ট ওখানে আপনি 5,000 টাকার বেশি পাবেন, রেস্ট্রিক্টেড করা আছে। তার মধ্যে নন মেডিকেল যদি আপনি 5 লাখ পলিসি হলে নন মেডিকেল কভার পাবেন 10% অফ দ্য সাম এশিওর, মানে 50,000 পর্যন্ত, সেটাও অ্যাডিশনাল প্রিমিয়াম দিয়ে 50,000 পর্যন্ত আপনার নন মেডিকেল কাটতে পারবে না। গজ তুলো এই যেগুলো নন মেডিকেলের মধ্যে পড়ে, 57টা আইটেমকে ওখানে ইনক্লুড করা হয়েছে। এবং আমরা এখন ইদানিং দেখতে পাচ্ছি ওর মধ্যেও নার্সিংহোম নানান রকম ভাবে ওগুলোকে বাদ দিয়েও কিছু ইনক্লুড করে দিচ্ছে। কত লড়াই করবেন আপনি? এই সম্ভব? এইবার দেখা গেল 5,000 টাকা রুম রেন্ট নেই, আপনাকে 8,000 টাকা রুমে দিল, 3,000 টাকা করে তো আপনাকে গুনতে হচ্ছেই, প্লাস টোটাল যে বিলটা আপনার হবে, বলুন 1.5 লাখ টাকা বিল হলো, তার মধ্যে মেডিসিন, ওটি, ইনভেস্টিগেশন, রুম এক্সেট্রা এক্সেট্রা রয়েছে। টোটাল বিলটার উপরে আপনাকে প্রপোর্শনে ডিডাকশন ক্লজ থাকবে। এগুলো তো মানুষ তো জানে না। আমরা যখন বিক্রি করি আমরা এগুলো বুঝিয়ে দিই। একদিকে আপনি প্রিমিয়ামও বেশি দেবে, আপনার উপরে নানান ভাবে ছড়ি চলবে, দুটো তো একসঙ্গে চলতে পারে না। এই যে পিপিএন, প্রেফার্ড প্রোভাইডার নেট, পিপিএন লিস্টেড হসপিটাল, আমি গত পরশুদিন অলোক ব্যানার্জি আরিয়াদহ, খুব ভালো মানুষ, টিবোর্ডে ছিলেন, ওনার ক্যাটারাক্ট অপারেশন করতে গেছে বিটি রোডে একটা হসপিটাল, আমি নাম না বলছি না, তো 26,000 টাকা প্যাকেজ, তাকে বলা হচ্ছে 31,000 টাকা। সকালে আমি খেতে বসেছি, টিফিন করছি, বলে না বলুন কি প্রবলেম, বলছে আমাকে বলছে 31,000 টাকা। আরে মৌ এগ্রিমেন্ট তো 26,000 টাকা আছে, 31,000 ও চাইছে কি করে? বলে সেই দিক থেকে অবশ্যই আপনি অন্যরকম, এবং আপনি এভাবেই আমাদের কাছে ছড়িয়ে দিন। আপনি যে আবেদন করলেন, যে আপনাদের অবস্থার যে আবেদন করলেন সরকারের কাছে, আশা করি আজ না হয় কাল না হয় এক না একদিন হয়তো এর বিহিত হবে। কিন্তু এই যে আপনি একটা এই যে ডেপুটেশন জমা দিয়েছেন একটা আন্দোলনের মাধ্যমে, এটাও হয়তো একদিন মানুষ সুফল পাবে, একদিন হয়তো পাবে, নিশ্চয়ই পাবে। কিন্তু এর মধ্যে তন্ময়বাবু আপনাদের একটা বিরাট ভূমিকা আছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যে আমাদের কথা সামনে সরকারের কাছে তুলে ধরা, এটা আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। কটা আমি তো আপনার ওয়েস্ট বেঙ্গলের এত চ্যানেল দেখি, ওই ঘন্টাখানেক অমুক, আজকে আমাদের এজেন্টদের কটা আপনার মিডিয়া চ্যানেল তুলে ধরছে বলুন তো আমাদের এই বুকের যন্ত্রণার কথা। আপনার মতো মানুষ এগিয়ে এসছে বলে আজকে মানুষ আপনার মাধ্যমে এগুলো জানতে পারলো। একটা পলিসির মধ্যে কত নিয়ম কানুন থাকে আপনি জানেন? সেটা কারা বোঝাচ্ছে আপনাকে? একটা সময় আছে বলে বলছি, নিউ ন্যাশনাল পরিবার আমাদের একটা পলিসি আছে, যে পলিসিটায় প্রপোর্শনের ডিডাকশন ক্লজ আছে। সেই এক্সাম্পল আপনাকে বলে দিচ্ছি। ধরুন আপনার 5 লাখ টাকা নিয়েছেন, আপনি সবাই তো 10 লাখ পলিসি নিতে পারে না, 5 লাখ টাকার পলিসি। এবার রুম রেন্ট ওখানে আপনি 5,000 টাকার বেশি পাবেন, রেস্ট্রিক্টেড করা আছে। তার মধ্যে নন মেডিকেল যদি আপনি 5 লাখ পলিসি হলে নন মেডিকেল কভার পাবেন 10% অফ দ্য সাম এশিওর, মানে 50,000 পর্যন্ত, সেটাও অ্যাডিশনাল প্রিমিয়াম দিয়ে 50,000 পর্যন্ত আপনার নন মেডিকেল কাটতে পারবে না। গজ তুলো এই যেগুলো নন মেডিকেলের মধ্যে পড়ে, 57টা আইটেমকে ওখানে ইনক্লুড করা হয়েছে। এবং আমরা
এখন ইদানিং দেখতে পাচ্ছি ওর মধ্যেও নার্সিংহোম নানান রকম ভাবে ওগুলোকে বাদ দিয়েও কিছু ইনক্লুড করে দিচ্ছে। কত লড়াই করবেন আপনি? এ সম্ভব? এইবার দেখা গেল 5,000 টাকা রুম রেন্ট নেই, আপনাকে 8,000 টাকা রুমে দিল, 3,000 টাকা করে তো আপনাকে গুনতে হচ্ছেই, প্লাস টোটাল যে বিলটা আপনার হবে, বলুন 1.5 লাখ টাকা বিল হলো, তার মধ্যে মেডিসিন, ওটি, ইনভেস্টিগেশন, রুম এক্সেট্রা এক্সেট্রা রয়েছে। টোটাল বিলটার উপরে আপনাকে প্রপোর্শনে ডিডাকশন ক্লজ থাকবে। এগুলো তো মানুষ তো জানে না। আমরা যখন বিক্রি করি আমরা এগুলো বুঝিয়ে দিই। একদিকে আপনি প্রিমিয়ামও বেশি দেবে, আপনার উপরে নানান ভাবে ছড়ি চলবে, দুটো তো একসঙ্গে চলতে পারে না। এই যে পিপিএন, প্রেফার্ড প্রোভাইডার, এটা পিপিএন লিস্টেড হসপিটাল। আমি গত পরশুদিন অলোক ব্যানার্জি আরিয়াদহ, খুব ভালো মানুষ, এই বোর্ডে ছিলেন, ওনার ক্যাটারাক্ট অপারেশন করতে গেছে বিটি রোডে একটা হসপিটাল, আমি নাম না বলছি না, তো 26,000 টাকা প্যাকেজ, তাকে বলা হচ্ছে 31,000 টাকা। সকালে আমি খেতে বসেছি, টিফিন করছি, বলুন কি প্রবলেম, বলছে আমাকে বলছে 31,000 টাকা। আরে মৌ এগ্রিমেন্ট তো 26,000 টাকা আছে, 31,000 ও চাইছে কি করে? বলছে 8 তারিখ থেকে ওরা চেঞ্জ করে দিয়েছে। আরে চেঞ্জ হলে তো ইন্স্যুরেন্স কোম্পানির সাথেও চেঞ্জ হবে মৌ এগ্রিমেন্টটা। আমি টিপিএ কে ফোন করলাম, আপনারা ইমিডিয়েটলি কথা বলুন, ওরা কথা বললো, কথা বলার পরও তাকে বলছে ঠিক আছে আপনি একটা কাজ করুন, 26,000 ইন্স্যুরেন্স কোম্পানি দিতে দেবে, আমি 2,000 টাকা আপনি আমাকে এক্সট্রা দেবেন। এই যে জায়গাগুলো আমরা তুলে ধরছি, ইন্স্যুরেন্স কোম্পানি কেন এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছে না? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এটা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব পলিসি বিক্রি করা, তাকে পরিষেবা দেওয়া, তার পলিসিটা পেলো টাইম কিনা, টাইম মতো কিনা, হেলথ কার্ডটা পেলো কিনা, ভর্তি হলে গাইড করা। আজকে কেন ওই নার্সিংহোমটাকে ব্ল্যাকলিস্টেড করতে পারছে না? একটা 72 বছরের মানুষ এই গরমের মধ্যে 2.5 ঘন্টা সে টিপি হেল্প ডেস্কে দাঁড়িয়ে আছে, গিয়ে গেছে 1 ঘন্টার মধ্যে উনি যথেষ্ট খুশি। আমি বললাম দেখুন বাকি কাজটা আপনি কমপ্লেন করুন। বলে আপনি যা পরিষেবা দিলেন আমার কমপ্লেন, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। যতবার ফোন করছি ততবার ধরছেন। তন্ময় বাবু আপনি বলুন তো, ইন্স্যুরেন্স কোম্পানির সাথে মৌ এগ্রিমেন্ট 26,000 রয়েছে, সে বললো আমাদের 8 তারিখ থেকে বেড়ে গেছে। আপনি আমাকে এটা একজন শিক্ষিত মানুষ হিসাবে আপনি আমাকে ক্ল্যারিফাই করুন, এটা কি আমার রেসপন্সিবিলিটি? তবু আমরা করি, এই মানুষটা পলিসিটা চালাচ্ছে, আমি দুটো কমিশন পাচ্ছি, সেটা আমার সংসার চলছে, এই ফিলিংসটা আমাদের মধ্যে রয়েছে, আর তাদের কমিশন কেটে নেওয়া হচ্ছে। এর থেকে লজ্জার আর দুঃখের কিছু হতে পারে না। এবং আগামী দিনে আমি জানি না সরকার কি করবে। এই নার্সিংহোমের উপর যদি কন্ট্রোল না করতে পারে, পলিসি যারা করছেন তারা ধনে পানে শেষ হয়ে যাবে। আমরা অত্যাচার নিতে পারছি না। এবার আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাও এগিয়ে আসুন, এই ধরনের প্রোগ্রাম করুন, আমরাও চেষ্টা করবো আমাদের যা নলেজ আছে আমরা সেটা আপনাদের শেয়ার করতে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক কথা আজকে বললেন, তুলে ধরলেন সকলের সামনে, সকলেই উপকৃত হবেন এবং আশা রাখবো ভবিষ্যতে এই সমস্যার সমাধান হবে। ভালো থাকবেন তরুণদা, আপনাকে অনেক অনেক দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি এভাবে আরো মানুষের সহযোগিতা করুন, আরো ইন্টারভিউ করুন। আমি আমার সাধ্য মতো আমার যতটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করব মানুষের পাশে দাঁড়াতে।